কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন, শনিবার দিন ককরোচ জনতা পার্টির দীর্ঘ আন্দোলনের পর শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান, এবং ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পাশাপাশি তিনি একটি দীর্ঘ চিঠিও লিখেছিলেন এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে। এবং তার চিঠি লেখার পরেই আমরা দেখেছিলাম যে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যেমন ধর্মেন্দ্র প্রধান যে সমস্ত শিক্ষাক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলো এনেছিলেন সেগুলো যেমন বিশদে বর্ণনা করেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ধর্মেন্দ্র প্রধানের যে অবদান রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়, সেই প্রত্যেকেই তার এই পদত্যাগকে যেমন বলেছেন এবং তার পাশাপাশি তার অবদানকেও স্বীকার করেছেন, তার প্রশংসা করেছেন তাদের নিজস্ব বিভিন্ন পোস্টে। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও পৌঁছে গিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে। শনিবার পদত্যাগের পর সোমবার দিন প্রথম সংসদের বাদল অধিবেশনে ধর্মেন্দ্র প্রধান পৌঁছেছিলেন লোকসভায়, এবং সেখানে তিনি গাড়ি থেকে নামতেই অন্যান্য বিজেপি সাংসদরা তার দিকে এগিয়ে যান, তাকে বীরের সম্বর্ধনা দেওয়া হয়। একজন সাংসদ তাকে একটি টুপি পরিয়ে দেন, শাল পরিয়ে দেন তার গায়ে, এবং সেই সময় একটা দেখতে পাওয়া গেল চিত্র যেখানে কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ জয়রাম রমেশ তিনি বলেছিলেন যে ইট হ্যাপেন্স, বা এমন তো হতেই পারে, এমন তো হয়। তো ঠিক সেখানেই পাল্টা জবাব দিয়েছেন যে ধর্মেন্দ্র প্রধানের পক্ষ থেকে যে নাথিং হ্যাপেন্স, এবং তিনি একজন স্ট্রিট ফাইটার, তিনি কখনোই এসি ঘরে বসে থাকা ব্যক্তি নন, তিনি স্ট্রিট ফাইটার, তিনি রাস্তায় নেমে লড়াই করেন, তিনি এসি ঘরে বসে থাকা কোনো কর্মী নন। এই বক্তব্যটা দিয়ে একদিকে যেমন জয়রাম রমেশকে তিনি পাল্টা জবাব দিয়েছেন, কারণ জয়রাম রমেশের উদ্দেশ্যে তিনি আদতে কটাক্ষ করেছেন যে জয়রাম রমেশ এসি ঘরে বসে থাকেন, কারণ কংগ্রেসের সেই অর্থে কোনো কাজ নেই। কিন্তু ধর্মেন্দ্র প্রধান সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি রাজ্যে তিনি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন, একদিকে হরিয়ানা, তার পাশাপাশি বিহার, দুটি রাজ্যেই ভারতীয় জনতা পার্টি সেক্ষেত্রে তাদের যে আগের যে ফলাফল ছিল তার থেকে বেটার রেজাল্ট করেছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ধর্মেন্দ্র প্রধানকে পর্যবেক্ষক হিসেবে রাখা হয়েছিল, তিনি একসঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে তিনি কাজ করেছিলেন। এবার মনে করা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির একাংশের পক্ষ থেকে মনে করা হচ্ছে, যেহেতু তিনি বলেছেন যে তিনি কখনোই এসি ঘরে বসে থাকা কোনো কর্মী নন, তিনি একজন স্ট্রিট ফাইটার, তাই আসন্ন যে 5টি রাজ্যে নির্বাচন রয়েছে, গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ, 2027 সালের মার্চ মাসে এই 5টি রাজ্যে নির্বাচন রয়েছে। এই 5টি রাজ্যের মধ্যে মণিপুরে ডাবল ইঞ্জিন সরকার হওয়া সত্ত্বেও সেখানে এখনো পর্যন্ত হিংসার জন্য খুব একটা বেশি পরিস্থিতি ভালো নয়, বিজেপির পক্ষে নয়। পাঞ্জাবে 117 আসনের বিধানসভা, সেখানে এই মুহূর্তে রাজ্যের সরকারে রয়েছে আম আদমি পার্টি। বাকি জায়গাগুলো অর্থাৎ উত্তরপ্রদেশেও 10 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে। গোয়াতে জিতেছে ভারতীয় জনতা পার্টি, উত্তরাখণ্ডেও জিতেছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু এই দুটি জায়গা বাদ দিয়ে বাকি 3টি রাজ্য ভারতীয় জনতা পার্টির জন্য যে খুব মসৃণ তা কিন্তু নয়। ফলে এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনেও সাংগঠনিক ক্ষেত্রে গুরুতর দায়িত্ব দেওয়া হতে পারে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন ধর্মেন্দ্র প্রধান, এমনটাই মনে করছে বিজেপির একাংশ। দেখা যাক শেষ পর্যন্ত পদত্যাগের পর, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তিনি সরে যাওয়ার পর সাংগঠনিক ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধানকে কতটা গুরুত্ব দিয়ে ভারতীয় জনতা পার্টি তার যে এখনো প্রয়োজন রয়েছে 57 বছর বয়সী এই সাংসদকে, সেই বিষয়টি হয়তো আরো বেশি ভালো করে বুঝতে পারা যাবে। এবং তার জন্য সর্বশেষ আপডেট পেতে আপনাদের দেখতে হবে কলকাতা টিভি, রাত দিন 7 দিন।